হ্যাঁ, হ্যাঁ, জিয়াদ ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আরকি। যেহেতু আপনার আসলে অলরেডি ইন্টারভিউ হয়ে গেছে বা আপনি অলরেডি বিএফএস এ কিন্তু আপনার ফাইল সাবমিশন করে ফেলছেন না? তো জি ভাই। সেই দিক থেকে আপনার আজকে মানে এই গ্রুপ দিয়েই তো আপনার আসলে সবকিছু বা গ্রুপে তো আপনি অনেক আগ থেকে আমি কিন্তু আপনার নামটা তো অনেক দেখি আপনি কিন্তু খুব অ্যাক্টিভ গ্রুপে আরকি। সো শুরু থেকেই তো এই তো গ্রুপ থেকে তথ্য কালেক্ট তারপরে আপনার বিএফএস এর সাবমিশন এবং সাবমিশন নিয়ে এক্সপেরিয়েন্স এই এক্সপেরিয়েন্সটা আপনি ৫ মিনিটের মধ্যে বা ৭ মিনিটের মধ্যে যদি একটু এক্সপ্লেইন করতেন আরকি। আচ্ছা, তাইলে আমি শুরু করি। জি, অবশ্যই। আচ্ছা, ওকে। সবাইকে আসসালামু আলাইকুম। আমি গত ৯ই জুন বিএফএস ফেস করেছিলাম। তো আমার ইউনিভার্সিটি ছিল ইউনিভার্সিটি অফ গিওর। আর সাবজেক্টটা হলো বিএসসি ইন নার্সিং। তো ওকে। আমি সকাল প্রায় ৬টার দিকে বিএফএস এ গিয়েছিলাম। তো ওইখানে আমার ৮টা ৪৫ নাগাদ ওরা আমাদেরকে ভিতরে ঢুকতে দেয়। আর আমার টোকেন নাম্বার ছিল ১। তো ভিতরে যাওয়ার পরে ওরা লিফটের ১st নম্বরে আমাদেরকে বসতে দেয়। দেওয়ার পরে ওরা সবাই আমাদেরকে প্রিমিয়াম সার্ভিস নিয়ে আরকি বিভিন্ন তথ্য দিতে থাকে। যে প্রিমিয়াম হুম, সার্ভিস নিলে এই সুবিধা পাবেন, সেই সুবিধা পাবেন। আর বিভিন্ন জিনিস। তো আমি নরমালি নিয়েছিলাম যেহেতু আমার টোকেন নম্বর ১ ছিল। প্রায় ৯টা নাগাদ আমার ফাইল দেখা শুরু করে। আলহামদুলিল্লাহ আমার ফাইলে কোনো রকম সমস্যা ছিল না। অ্যান্ড আমার পিকও ওনারা নেয় আরকি। তো প্রায় ১০টা ১০ এর ভিতরেই আমার সাবমিশন হয়ে গেছিল। দেন ওনারা আমাকে এমসিকিউ দেয়। এমসিকিউ ছিল টোটাল ১০টা। ৫টা ছিল আপনার দাগানো আর ৫টা ছিল আপনার লিখিত। দেন ওনারা আরেকটা পেপার দেয় আমাকে যেখানে আমার পার্সোনাল ইনফো লাইক আমার নাম, ইউনিভার্সিটি নেম, ফাদার্স নেম, আমার স্পন্সর ডিটেইলস, উনি কত টাকা ইনকাম করেন, ওনার জব কি অথবা আমার টিউশন ফি কত আদার্স। ওইখানে আরো ৩ থেকে ৪টা কোয়েশ্চেন ছিল লাইক হোয়াই দিস সাবজেক্ট, হোয়াই নার্সিং, হোয়াই দিস ইউনিভার্সিটি হোয়াই হাংরি। তো ওইখানে লেখার মতো তেমন একটা স্পেস দেয় না আরকি। আপনি সর্বোচ্চ ২ থেকে ৩ লাইন অথবা আরো কম লিখতে পারবেন। তো ওইগুলো মোটামুটি আমার ১০টা ৪০ এর ভিতরে শেষ হয়ে যায়। দেন আমি ইন্টারভিউ রুমে চলে যাই। তো যাওয়ার পরে ম্যাম খুবই ফ্রেন্ডলি ছিলেন। উনি আমাকে তেমন বেশি কোয়েশ্চেন করেন নাই। সর্বোচ্চ ৫ থেকে ৬টা। আমার ১ম কোয়েশ্চেন ছিল যে, "আপনার নামটা কি? কোন ইউনিভার্সিটি? হাঙ্গেরিতে আপনার কোনো বন্ধু-বান্ধব অথবা রিলেটিভ আছে কিনা? আপনার ফার্স্ট ইয়ার অথবা ফার্স্ট সেমিস্টারের সাবজেক্ট কয়টা?" লাস্ট কোয়েশ্চেন ছিল যে, "আপনার হাঙ্গরি যেয়ে কেমন লাগবে?" তো এইগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ আমি উত্তর দিয়ে দেই। দেন প্রায় ১১টা ৩০ নাগাদ আমি ইন্টারভিউ শেষ করে বের হই। তারপর ১২টার দিকে আমাদের ফিঙ্গারপ্রিন্ট শুরু হয়। অ্যান্ড ফিঙ্গারপ্রিন্টও খুবই ভালোভাবে শেষ হয়। প্রায় ১২টা ১০ নাগাদ আমি বের হয়ে যাই আরকি বিএফএস থেকে। আচ্ছা। তো ওভারঅল দিক থেকে যদি বলি জিহাদ ভাই মানে আপনি তো অনেক আগ থেকেই গ্রুপে আছেন আরকি। তো গ্রুপে আমরা বিশেষ করে ডকুমেন্টের যে ব্যাপারগুলো বলতাম যে নোটারি, অ্যাটেস্টেশন ঠিক এভাবেই তো অ্যাকসেপ্ট করেছে। ডকুমেন্ট নিয়ে তো কোন ধরনের সমস্যা হয় নাই যে না আমরা গ্রুপে আমরা আলোচনা করেছি এক টপিক নিয়ে বা আপনি জমা দিতে যেয়ে দেখলেন যে না আপনার আসলে ব্যাপারটা ছিল ভিন্ন। এরকম তো হয় নাই আমার মানে আমি যদি ভুল না করি আরকি। যে যা না আপনি ভাই, রেডি করে নিয়ে গেছিলেন জি। জি, আমার এরকম কোনো সমস্যা হয় নাই। আর আরেকটা জিনিস, আপনারা যারা ফাইলটা গোছাবেন অবশ্যই বিএফএস চেক লিস্ট যেটা আছে ওইটা অনুযায়ী গোছাবেন। তাইলে আপনার কোনো সমস্যাই হবে না। ইভেন এক্সাক্টলি। সবাই বলে যে ফটো নাকি রিজেক্ট করে দেয়। অ্যান্ড হ্যাঁ, হ্যাঁ। বাট আমার ফটোটাই ওরা নিয়ে নিছিল আরকি। ফটো পর্যন্ত ওরা রিজেক্ট করে না। এক্সাক্টলি। এই যে জিহাদ ভাইয়ের কথাটা ঠিক যে বিএফএস এর মানে চেক লিস্ট অনুসারে ফাইল গুছাবেন। আমরা যখন আমাদের স্টুডেন্টের সাথে কথা বলি বা গ্রুপে যাদের সাথে আমাদের কথা হয়, আমরা তাদের ফাইলটা যখন সিরিয়াল করি, ওই যে অ্যাপ্লিকেশন, রেসিডেন্ট পারমিট, তারপর অ্যাপেন্ডিক্স ফর্ম এভাবেই তো ছিল না জিহাদ ভাই? তারপর ছিল হচ্ছে ফাইনাল অফার লেটার। ওই যে ওরা কিন্তু আপনাকে একটা ফর্ম দিয়েও দিছে অলরেডি না? ওই যে চেক লিস্ট আপনাকে টিক দিয়ে কোন জিনিস আপনার কাছ থেকে জমা নিল ওরা, তাই না? আপনার স্লিপের জি সাথে। ভাই। হ্যাঁ। জি। আমাদের কাছে কিন্তু এই স্লিপটা আছে অলরেডি এবং আমরা এই স্লিপ অনুসারেই সবাইকে বলি আবার চেক লিস্টটাও আমরা যখন প্রস্তুত করছি এই অনুসারেই আরকি। এভাবে গুছানো থাকলে কিন্তু ওরা জিনিসটা অনেক মানে খুশি হয় এবং ওরা তেমন ডকুমেন্ট নিয়ে কিন্তু মানে তেমন ঝামেলা তো হয়ই না। আ তার মধ্যে হচ্ছে গুছানোও থাকে। জিহাদ ভাইয়ের কথা ঠিক যে গুছানো থাকলে জিনিসটা হলো কি ওরা মানে প্রিপেয়ার্ড ভাবে পায়। আর কোন ধরনের মানে হ্যাসেল থাকে না কোন কিছু। এবং ছবির ক্ষেত্রে একটা ব্যাপার আমরা সবসময়ই বলছি যে ছবির ক্ষেত্রে আপনারা চাইলে নিজে ছবি তুলে নিয়ে যেতে পারেন। বাট অনেক সময় ওরা কি হয় কিছু ছবি একসেপ্ট করতে চায় না। একটু ইউলো থাকে বা একটু অন্যান্য ব্যাপার থাকে। বাট কিছু সময় একটু ভালো কোয়ালিটির, ঠিক না? ভালো কোয়ালিটির স্টুডিও ফটো যদি নিয়ে যায় ল্যাব প্রিন্ট বা বিশেষ করে ম্যাট প্রিন্টার দিকে মনে হয় বেশি ফোকাস দেয়। এবং জিয়াদ ভাইয়ের মনে হয় ছবিটা একসেপ্ট করছে আরকি আমি যদি ভুল না করি আপনি যেটা সাথে নিয়ে গেছিলেন। আমারটা ছিল আপনার লেফট প্রিন্ট 35x45 গ্লসি পেপার।
হুম, 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 হুম। এক্সাক্টলি, এক্সাক্টলি। তো যারা হচ্ছে ছবি নিয়ে হ্যাসেল না নিতে চান বা যদি ভিতরে আপনাদেরকে বলে আপনাদের ওই ছবিটা হবে না, আপনারা ভিতরে একটা ছবি তুলে নিতেও পারেন চাইলে। যেহেতু ৳299 না ৳90 র মতো মনে হয় নেয় আরকি। ৪ কপি ছবি তুলতে ভিতরে। তো অনেক সময় বাইরে থেকে অনেকে আর ছবি মানে তুলে নেয় স্টুডিও থেকে। ওইখানে যেয়ে একবারে ঐদিন সকালেই তুলে আরকি। যেহেতু এটা ভিতরেই থাকে। তো আ জিহাদ ভাই যেহেতু আপনি তো আসলে ইন্টারভিউ অলরেডি দিছেন। এখন তো আসলে আপনার ভিসার রেজাল্ট এর জন্য আসলে আপনি অপেক্ষা করতেছেন বা করবেন। তো যেহেতু অলমোস্ট জার্নি আপনার আরকি শেষের দিকেই আরকি। আর তো তেমন ব্যাপার না। জাস্ট এখন রেজাল্ট আসবে আরকি পজিটিভ অর নেগেটিভ। আমরা তো ডেফিনিটলি পজিটিভ রেজাল্ট এর আশায় আছি আপনার আরকি। গ্রুপ নিয়ে আপনার মতামত কি? মানে এই গ্রুপ কি আপনার আসলে কোন প্রকার মানে কাজে লাগছিল বা কোন দরকারে ছিল? মানে এই ব্যাপারটা যদি একটু বলতেন শর্টলি। অবশ্যই ভাই, অবশ্যই। যদিও আমি এজেন্সির থ্রুতে কাজ করাচ্ছি, বাট হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, আমার অবশ্যই। এই হুম, হুম। সোর্সটাই ছিল কিন্তু এই গ্রুপ। বিশেষ করে আচ্ছা, আপনি আচ্ছা। আর লাবিব ভাইয়া, ওনার কাছ থেকে আমি বিভিন্ন রকম ইনফো কালেক্ট করেছি। বিশেষ করে হেলথ ইন্সুরেন্স অ্যান্ড অলসো ট্রাভেল ইন্সুরেন্স। আর ফ্লাইটের জিনিসটা। আবার কোন, কোন জি, জিনিসগুলো আমার নোটারি করা লাগবে, আবার কোনগুলা নোটারি লাগবে না, অ্যাপোস্টাইল লাগবে। এই সবগুলা এক্সাক্ট ডিটেইলস কিন্তু আমি এই গ্রুপ থেকে পেয়েছি। তো এই ক্ষেত্রে এক্সাক্টলি, আমার এক্সাক্টলি। এজেন্সি। জি, 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 জি। এক্সাক্টলি, এক্সাক্টলি। এই ব্যাপারটাই আসলে বিষয়টা হচ্ছে কি না আপনারা অনেকেই হয়তোবা কারো মাধ্যমে বা কোন এজেন্সি বা কোন প্রতিষ্ঠানের মাধ্যমে এপ্লাই করতেই পারেন। এতে সমস্যা এটা যে মানুষের একটা প্রত্যেকটা মানুষের নিজস্ব ব্যক্তি চাহিদা ইচ্ছা থাকতেই পারে বা সুবিধা অসুবিধার ব্যাপার থাকতে পারে। তারপরেও আসলে আমাদের গ্রুপটা আসলে করা সেলফ অ্যাপ্লিক্যান্ট বা অন্যান্য সকল অ্যাপ্লিক্যান্টের জন্য একসাথে হয়ে মুক্ত স্বাধীন আলোচনা বা ডিসকাশন করতে পারে আরকি। হ্যাঁ, তার মধ্যেও কিছু, কিছু ক্ষেত্রে কি হয় অনেকের হচ্ছে নিজের সঠিক নাম থাকে না, ছবি থাকে না। তো সেক্ষেত্রে আসলে গ্রুপটা তো তথ্য দেওয়ার জন্যই করা। এখন তথ্যটা নিতে হলে যদি সঠিক নাম ঠিকানা ইউস করে তো তথ্য নেওয়াটা যেমন জিহাদ ভাইয়ের নামটা আমরা পড়তে পারতেছি। উনার নাম জিহাদুর রহমান। আবার আমার নামটাও ডিসপ্লেতে দেওয়া আছে। সো গ্রুপের এই রুলস রেগুলেশন গুলো মেনে গ্রুপটা আসলে মেইনটেইন করে এটা আপনাদের জন্যই সবার জন্যই। তো আশা করা যায় যে জিহাদ ভাই আপনার জার্নিতে গ্রুপ আসলে যথেষ্ট ভূমিকা পালন করছে, তাই তো? অবশ্যই ভাই, অবশ্যই। আর বিশেষ করে আপনাকে আর লাবিব ভাইয়াকে খুবই থ্যাংকস। কারণ না, 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 আপনাদেরকে না। আমি অনেক না। সময় কষ্ট করে করেছি আরকি। না, 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 অবশ্যই, অবশ্যই। এবং আপনিও গ্রুপে অনেক অ্যাক্টিভ এবং গ্রুপে অন্যান্য স্টুডেন্টরা যখন মানে তথ্য চায় আপনি দেখি খুব ইনস্ট্যান্টলি মানে আমরাও অনেক সময় ওইভাবে কানেক্ট থাকতে পারি না। আপনি এবং আরো কয়েকজন ভাইয়া আছে, বিশেষ করে তারেক ভাই আরো কয়েকজন অনেকের নাম তো আসলে মানে মার্ক করতে পারতেছি না। বাট ওই যে রাসেল ভাই আছে, তারেক ভাই আরো সবাই মিলে আপনারা অনেক কানেক্টেড। বাট এভাবেই কানেক্টেড থাকবেন এবং আপনার রেজাল্টের অপেক্ষায় আরকি আমরা রইলাম এবং লাস্টের দিকে জাস্ট কয়েকটা ব্যাপার যে যারা এখন ফেস করবে তাদেরকে কয়েকটা জিনিস যদি আপনি একটু নোট করে দিতে চান যে এই কয়েকটা জিনিস একটু নোট রাখলে তাদের জন্য ভালো হয় আরকি বিএফএস এর জন্য বা ইন্টারভিউর জন্য। আচ্ছা, ওকে ভাইয়া। আমি বলি, ওইখানে আপনাকে এমসিকিউ রিলেটেড কিছু প্রশ্ন করবে। সাপোজ ধরেন ১০ থেকে ১১ টা। ওইগুলো আপনার হাংরি বেসিক কোয়েশন লাইক হাংরির লেক সম্পর্কে, অথবা হাংরির রাজধানী, এই নোবেল প্রাইজ বিজয়ী, আদার্স লাইক হাংরি বেসিক আপনার জ্ঞান জানতে হবে। আর আরেকটা জিনিস, আপনাকে অবশ্যই আপনার সাবজেক্ট রিলেটেড জিনিস জানতে হবে। যেমন আমাকে প্রশ্ন করেছিল যে আপনার ফার্স্ট সেমিস্টারের সাবজেক্ট কয়টা? তো এইটা কিন্তু শুধু আমাকে করে নাই, আমার সাথে অনেকেই করছিল যারা আনফরচুনেটলি উত্তর দিতে পারে নাই আরকি। তো এই ক্ষেত্রে আপনার সাবজেক্ট কয়টা, ক্লাস কয়টা, তারপর আবার উইকলি ক্লাস কয়টা, এগুলো আপনি একটু বেসিক ধারণা নিয়ে যাবেন। আর বি কনফিডেন্ট, ওইখানে কোনো সমস্যা না, উনি খুবই ফ্রেন্ডলি। তো আশা করি হোপফুলি খুবই ভালোই হবে। এক্সাক্টলি। অ্যান্ড জিয়াদ ভাইয়ের এই ব্যাপারটা ঠিক যে সেম তথ্যগুলো যে আপনার নাম, সাবজেক্ট, সেমিস্টার, টিউশন ফি কত, এটা মৌখিকভাবে যেরকম মনে রাখবেন এবং সেম লিখিতর ক্ষেত্রেও কিন্তু এখন এই তথ্যগুলো চাচ্ছে, তাই না? জিহাদ ভাই আগে কিন্তু এই জিনিসটা ছিল না। মানে আগের ইনটেক গুলোতে এমনটা ছিল না। এই ইনটেকে লিখিতভাবেও নিচ্ছে। জি, সো আমাদের যে স্পন্সর এফিডেভিট আছে, ওইটা আপনি ভালো করে পড়ে যাবেন। বিকজ ওইখানে কিন্তু আপনার স্পন্সরের ডিটেইলস দেওয়া লাগবে। স্পন্সর কি করেন, ওনার মান্থলি ইনকাম কত, উনি আপনার কি হন, আপনার এই কোর্সে সেমিস্টার কয়টা, টিউশন ফি কত, আবার হাংরি যে একটা প্রশ্ন ছিল যে হাংরি 1 মান্থ লিভিং কস্ট, এটা সম্পর্কে একটু ধারণা নিয়ে যাবেন। এক্সাক্টলি। সো এবার কনসোলেটে বা বিএফএস এ যে জিনিসটা হচ্ছে কি, বেসিক এই যে এমসিকিউ তো হচ্ছেই, পাশাপাশি হচ্ছে মানে আপনার তথ্যগুলো আপনি আপনি এগুলো জানেন কিনা বা আপনি এগুলো সম্পর্কে অবগতি কিনা এই জিনিসটাতে ফোকাস রাখা আরকি। আগের ইনটেক গুলোতে কিন্তু এই জিনিসটা ছিল না। আমরা বারবারই গ্রুপে বলি প্রত্যেকবার প্রতিটা ইনটেকেই হচ্ছে মানে ওদের রিকোয়ারমেন্ট বা ওদের ইয়ের ধরনগুলো একটু চেঞ্জ হয়। যেমন আগে ছিল যখন ২৫ সালে ২৪ সালে ছিল হচ্ছে কনসুলেটে মানে বিএফএস এ একদিন ফাইলগুলো জমা দিত। তার পরদিন হচ্ছে আ কনসুলেটে গুলশান ২ এ কনকর্ড আইকা টাওয়ারে ওইখানে হচ্ছে ইন্টারভিউ নিত। তারপরের ইনটেকটা থেকে শুরু হলো কি যে বিএফএসসি আমরা সাবমিশন, বিএফএসসি ইন্টারভিউ হচ্ছে। আবার এখন হচ্ছে বিএফএসসি সাবমিশন সেখানে আবার রিটেন ও হচ্ছে, আবার ইন্টারভিউ হচ্ছে আরকি। ব্যাপারটা এরকম আরকি। আর তো এই তো জিহাদ ভাইয়ের কথা অনুসারে আপনারা হচ্ছে আপনাদের বেসিক যে তথ্যগুলো আছে সেগুলো হচ্ছে লিখিতও প্রস্তুতি নিবেন এবং পাশাপাশি মৌখিকের জন্য যে প্রস্তুতি রাখা স্পিকিং এর জন্য এটার দিকে ফোকাস রাখা।
আমি আরো ২ টা জিনিস ইনক্লুড করে পাচ্ছি এখানে। জি, 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 অবশ্যই, অবশ্যই। বলেন ভাই। আমাদের যে অ্যাপেন্ডিক্স ফর্ম অথবা রেসিডেন্স ফর্ম আছে ওইখানে আপনি চেষ্টা করবেন আপনার পাসপোর্ট অনুযায়ী সিগনেচার। অনেকেই আবার এক্সাক্টলি। পাসপোর্টে আছে সেম বাট ওইখানে দিয়ে দিচ্ছে বাংলা। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার এক্সাক্টলি। হেসেলে পড়তে হবে। এক্সাক্টলি। জিহাদ ভাইয়ের এই ব্যাপারটা আমি আরেকটু ক্লিয়ার করে দিই। যেমন আমাকে মানে আমাদের স্টুডেন্ট হতে শুরু করে গ্রুপের অনেকেই মাঝে মধ্যে নক দেয় যে, "ভাইয়া আসলে এখানে" আমি যখন বলি ছবির নিচে একটা সিগনেচার এবং আমাদের তো ফর্ম দেখতে, দেখতে এখন মুখস্থ হয়েছে। ১০, ১১ এবং ১২ নম্বর সেকশনে ২ টা সিগনেচার ৩ টা সিগনেচার আছে। তাই না? জিহাদ ভাই যদি আমি ভুল না করি আরকি। রেসিডেন্ট পারমিট ফর্মে। সো এই সিগনেচার গুলোর ক্ষেত্রে আমাকে অনেকে জিজ্ঞেস করে, "ভাইয়া এটা বাংলায় দিব না ইংলিশে?" আপনার অ্যাব্রোড রিলেটেড যত সিগনেচার আছে সেটা আপনার পাসপোর্ট রিলেটেড হবে। পাসপোর্টে আপনি যে সিগনেচারটা ইউস করছেন আপনার অ্যাব্রোড এর জার্নিতে যত এটা যেহেতু আপনার অ্যাব্রোড এর জন্য এই মিটিং এ যারা জয়েন আছেন বা মানে এই মিটিংটা যদি এখন তো রেকর্ড হচ্ছে হয়তো আমি যদি ভুল না করি। তো রেকর্ডটা যখন মানে যারা শুনবে তাদের ক্ষেত্রেও মানে অ্যাব্রোড রিলেটেড যত কাজ যেখানে পাসপোর্ট দিয়ে মানে করবেন বা যেহেতু বিদেশে দেশের বাইরের কাজ সেটা প্রত্যেকটা সিগনেচার হবে আপনার পাসপোর্ট রিলেটেড। ঠিক আছে? পাসপোর্টে যে সিগনেচারটা দিয়ে রাখছেন ওইটার মন্তব্য ওটা যদি বাংলাতেও থাকে বাংলা, ওটা যদি ইংলিশে থাকে ইংলিশ। সো পাসপোর্টের দিকে খেয়াল রাখবেন আরকি আপনার প্রত্যেকটা সিগনেচারের ক্ষেত্রে। এবং নট অনলি ফর দা এই রেসিডেন্ট পারমিট ফর্ম বা অ্যাপেন্ডিক্স ফর্ম এখানের সিগনেচার ছাড়াও আপনার কিন্তু কনসুলেটরি ইন্টারভিউটা যখন শেষ হওয়ার পর আপনাকে কিন্তু একটা ফর্ম দিবে। যেহেতু আমি যদি ভুল না করি আপনাকে মনে হয় এরকম একটা ফর্ম দিছে। যে ২ টা বা ৩ টা যে লাস্টের দিকে। ইন্টারভিউ যখন ইন্টারভিউ আমার শেষ হয়েছিল তখন ম্যাম আমাকে এক্স ২ টা পেপার সিগনেচার নিয়েছিল এক্স আরকি। এক্সাক্টলি, এক্সাক্টলি। আপনাদের ইন্টারভিউ শেষ এবং সবাই এই ব্যাপারটা একটু নোট রাখা উচিত। মানে মিটিংটা করার কারণ হচ্ছে কি সবাই মানে একজনের থ্রুতে সবাই তথ্যগুলা এবং আজকে মিটিং এ অনেক পারসন জয়েন হইছে। মানে আমি প্রায় যদি ক্যালকুলেট করি সেটা ৫০ এর কাছাকাছি মনে হয়। আমি জানি না। সো আ মিটিংটা বা সরি ইন্টারভিউটা যখন শেষ হবে, মানে কনসুলেটে যখন ভিসা অফিসার বা উনি হাঙ্গেরিয়ান যে মহিলা আছে, উনি হচ্ছে আপনার ইন্টারভিউ নেওয়ার পরে আপনাকে ওই যে ২ টা ৩ টা ফর্ম দিবে ছোট এবং ওইখানে হচ্ছে অ্যাপ্লিক্যান্ট এর জায়গায় অ্যাপ্লিক্যান্ট সিগনেচার। এখানেও অনেকে একটু ভুল করে যে অ্যাপ্লিক্যান্ট লেখাটার উপরে মানে ওই সেটটাতে সিগনেচারটা করবেন। অনেকে অনেক মানে ভিন্ন জায়গায় বা বুঝতে পারে না। তো তখন সিগনেচার নিয়ে একটু সমস্যা হয়। ওইখানেও আপনি কিন্তু আপনার পাসপোর্ট রিলেটেড সিগনেচার দিবেন আরকি। ঠিক আছে? অনেকে আবার একটা টেনশনে থাকে, "ভাই আমার ফর্মে আমি এই সিগনেচার দিছি, ওইখানে তো আমি নার্ভাস ছিলাম, বাংলাতে দিছি।" মানে তেমন জটিল না। বাট একটু খেয়াল রাখবেন যেহেতু আপনার সিগনেচার, আপনার পাসপোর্ট আপনি ইউস করছেন এবং প্রত্যেকটা জায়গায় আপনি ওই সিগনেচারটাই দিবেন। এটা কনসুলেট রিলেটেড ব্যাপার তো বা আজকে ইন্টারভিউ নিয়ে আলোচনা তাই আপনাদের সবাইকে নোট করে দেওয়া। তো জিহাদ ভাই তাহলে আমরা এখন ফরিদ ভাইয়ের ইন্টারভিউর দিকে যাই আরকি। ঠিক আছে? জিহাদ ভাই। আচ্ছা ভাই, ওকে ধন্যবাদ। ওকে জিহাদ ভাই আপনাকেও ধন্যবাদ। আপনিও গ্রুপে একটু অ্যাক্টিভ আছেন। এভাবে থাকবেন এবং অন্যরা যখন তথ্য চায় তাদেরকেও একটু তথ্য দিবেন এবং আপনার পরিচিত কেউ যদি হাঙ্গেরি নিয়ে তথ্য জানতে চায় বা সে নিজেও আবেদন করতে চায় গ্রুপে এড করবেন। বা কেউ যদি কোন এজেন্টের মাধ্যমে এপ্লাই করতে চায় বা কোন প্রতিষ্ঠানের মাধ্যমে তখন আপনি আমাদেরকে রিকমেন্ড করতে পারেন। বাট আমাদের মাধ্যমেই করতে হবে এরকম কোন বাধ্যবাধকতা নাই কিন্তু। ঠিক আছে? সো এটা বলে দেওয়া। অবশ্যই ভাই, অবশ্যই ভাই। ওকে, ওকে। ঠিক আছে। আচ্ছা গ্রুপে ফরিদ ভাই জয়েন আছে এবং ফরিদ ভাই হচ্ছে ইতিমধ্যেই এম্বাসি ফেস করছে এবং সেটা হচ্ছে আজকে। আজকে হচ্ছে জুনের ২২ তারিখ এবং ফরিদ ভাই হচ্ছে আজকেই হচ্ছে এম্বাসি ফেস করে এবং উনি মাস্টার্সের স্টুডেন্ট এবং উনি ইউনিভার্সিটি অফ প্যারোনিয়ার মাস্টার্সের মানে মানে অ্যাকসেপ্ট হয়। এখন হচ্ছে আজকে এম্বাসি ফেস করে এবং আমরা এখন উনার এক্সপেরিয়েন্স শুনবো উনার কাছ থেকে। সো ফরিদ ভাই আপনি এবার একটু এই তো ভাই, কি অবস্থা? আমি ভাই, এই তো এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, তাও একটু নার্ভাস লাগছে চারিদিকে এইসব দেখে, মানে রিজেকশন লেটার দেখে, মানে একটু আচ্ছা, টেনশনে আচ্ছা। আছি একটু এখন। একটু বলি একটু যে রিজেক্ট এর কথাটা দিয়ে ১ম এ শুরু করি। আসলে ঘটনা হচ্ছে কি সোশ্যাল মিডিয়া বা অনেক জায়গায় রিজেক্ট লিখে কিছু পোস্ট হচ্ছে। কিন্তু একটা কথা মনে রাখবেন হাঙ্গেরি যখন ভিসা রিজেক্ট করে আপনাকে রিজেক্ট লেটার দিবে কিন্তু। সো কেউ যদি রিজেক্ট হয়েছে বলে এবং রিজেক্ট লেটার শোনায় করতে পারে তাহলে সেই রিজেকশন কিন্তু আমরা মানে মৌখিক কথা হিসেবে কিন্তু নিচ্ছি না। কারণ আমার কাছে অনেক রিজেকশন লেটার কালেক্ট করা আছে প্রিভিয়াস ইনটেকেরই অনেক। তো সেক্ষেত্রে বলে সেগুলো নিয়ে আমরা রিজেকশন লেটার গুলো নিয়ে তো আবার পরবর্তীতে মিটিং করব। তো এখন অব্দি সবাই বলতেছে। কিন্তু এখন অব্দি কারো মানে দুষ্টামি করে না ফাজলামি করে এটা আমরা কেউই জানি না এখন আপাতত আরকি। কারণ কারো কাছে রিজেকশন লেটার চাইলে কেউ দিতে পারতেছে না বা বলতেছেন বা নাই বা যাই হোক আমি জানি না কেন। সো ফরিদ ভাই আপনার অভিজ্ঞতা একটু বলেন। আজকে সকালেই তো হয়তোবা আপনি বিএফএস এ গেলেন আরকি। হ্যাঁ, মানে আর্লি ওইখানে চলে গেছিলাম, মানে সকাল ৬:৪৫ এর দিকে আমি হচ্ছে যে ওইখানে গেছি। যাওয়ার পরে হচ্ছে ফার্স্ট সিরিয়ালে হচ্ছে আমার ছিল আরকি। মানে সবার আগে আমি গেছিলাম। ওখানে সিরিয়ালে দাঁড়াইছিলাম। দেন হচ্ছে যে ওরা প্রায় ৮:৫০ এর দিকে মেবি হয়তো ওরা উপরে ডাকছে সবাই। সবাইকে যখন লাইনে দাঁড়াইছিল, সবাইকে তখন আরকি উপরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওইখানে সবাই বসতে বলল ৫ তলায়। তারপর হচ্ছে যে ওরা একজন এসে মানে ইনফরমেশন দিচ্ছিল, মানে কিভাবে কি হবে আরকি, ফার্স্ট এ কি করতে হবে।
হ্যাঁ? এগুলো দিছিল। মানে ওরা বুঝাচ্ছে যে ফার্স্ট এ হচ্ছে আপনাকে একটা ফর্ম দিবে। ওই ফর্মটা ফিল আপ করবেন। তারপর হচ্ছে যে কিছুক্ষণ পরে একটা নির্দিষ্ট টাইমে লাইক আমার আজকে বলছিল যে কি ৯:১৬ র দিকে আপনাকে একটা কি এমসিকিউ শিট দেওয়া হবে। আপনারা ওইটা ফিল আপ করবেন ফার্স্ট এ। যে যতটুকু ফর্মটা ফিল আপ করছেন অতটুকু রেখে দেন হচ্ছে যে কি এমসিকিউ শিটটা ফিল আপ করবেন। কারণ ওইখানে হচ্ছে ৫ মিনিট দেওয়া আছে। এরপর আর কি ওটা এমসিকিউ শিটটা নিলে ওটা আর কি করতে পারবে না। তারপর দরকার হলে আপনারা বাকিগুলো যদি থাকে ফর্মের কোন ইনফরমেশন মানে ফিল আপ করার মতো যদি কিছু থাকে তখন পরে করিয়েন। তো সেম জিনিস আ আমরা ওইখানে বসলাম সবাইরে। তো তার আগে বলছিল আরকি যে যারা প্রিমিয়াম নিবেন মানে আলাদা, আলাদা মানে রুমে আছে পাশের রুমে ওইখানে হুম, যাওয়ার জন্য আরকি বলছিল। হ্যাঁ, তো হুম, ওরা হুম, হুম। আজকে দেখি না অনেকে অনেক সময় বলছে যে নাকি ফোর্স করে। বাট আমি আজকে স্টুডেন্ট অনেকই ছিল। প্রায় ৪৫ জন ৫০ জনের মধ্যে। বাট ওরা দেখছি যে কাউকে ফোর্স করে নাই। যে ওরা সুন্দর মতোই বলছে যে যারা প্রিমিয়াম নিবেন এখানে আসেন। ইভেন এমন এরকম বলছে যে কি আপনারা যারা প্রিমিয়াম নিতে চান আর্লি, আর্লি চলে যান। কারণ পরবর্তীতে আমার স্লট শেষ হয়ে গেলে পরবর্তীতে দিতে পারব না। তো মেক্সিমাম দেখি ৫-৬ জন ছাড়া সবাই হচ্ছে কি নরমালটাই নিছে এবং নরমালটাই নেওয়া উচিত আমি মনে করি। কারণ প্রিমিয়ামটা এক্সাক্টলি এত এবং ফরিদ ভাই আপনি এমবাসি কনসুলেট ফেস করা বা বিএফএস এ যাওয়ার আগে আমরাই কিন্তু বলছিলাম যে ভাইয়া আপনাকে প্রিমিয়ামের কথা বললে আপনি কিন্তু প্রিমিয়াম অবশ্যই নিবেন না, তাই না? আসলেই তো অযথা এই এটা টাকাটা নষ্ট করার কোনো মানে নেই। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। ফার্স্টে হচ্ছে যে ফর্ম দিল আমি ওইখানে ফর্মগুলো ফিল আপ করা শুরু করলাম আরকি। মানে তারপর হচ্ছে যে একটা কিছুক্ষণ পর অর্ধেক যখন ফিল আপ করছি ফর্ম দেন হচ্ছে যে একটা এমসিকিউ শিট দিল। ওইখানে হচ্ছে যে কি এমসিকিউ থাকে মানে ১০ টা। ঠিক আছে? ওইখানে হচ্ছে জি, টাইম জি। দেওয়া থাকে ৫ মিনিট। এখানে এমসিকিউ শিটের মধ্যে হচ্ছে কয়েকটা লিখিত কোয়েশ্চেন থাকে। তারপর হচ্ছে যে আবার কতগুলো মানে এমসিকিউ সিস্টেম স্টাইলে আরকি। কি মানে অপশন থাকে এরকম। জি, জি, জি। নরমালি আপনার গ্রুপগুলোতে যেই ধরনের কোয়েশ্চেন গুলো পাই না যে এইগুলো নরমালি ওইগুলোই আসে। হ্যাঁ। আরেকটা আচ্ছা। জিনিস আমি বলি আপনি যদি জিপিএস বেসিক কয়েকটা একটু কোয়েশ্চেন মেনশন করে দিতেন সবার তাহলে বুঝতে সুবিধা হতো আরকি। যেহেতু সবাই মিটিং এ জয়েন আছে। আরেকটা জিনিস ভাই যে জিনিসটা ইম্পোর্টেন্ট আমি বলতে চাইতেছি। জি, নরমালি জি, আমরা তো সবাই সেম জিনিসটা দেখে যাই। হ্যাঁ, বাট জি। মাঝে মধ্যে ওরা কয়েকদিন পর, পর বা ১ উইক পর, পর একটু কোয়েশ্চেন এর প্যাটার্নটা চেঞ্জ করে। লাইক এক্সাক্টলি, কিছুদিন আগে এক্সাক্টলি। লাইক নোবেল প্রাইজ কে জিতছে? ঠিক আছে? হ্যাঁ, জি। তো এটা শেয়ার সব জায়গায় পাবলিক গ্রুপে সব জায়গায় শেয়ার হইছে এই জিনিসটা। বাট হুম, ওটা হুম, হুম। সবাই মুখস্থ করে গেছে। লাস্ট হলো কি জানি একটা নাম, ওর নাম মুখস্থ করে গেছে। দেন হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে কোন কান্ট্রি আছে? হ্যাঁ? জি, জি। এটা সবাই মুখস্থ করে গেছে। বাট ওরা রিসেন্টলি বললাম না যে ২-১ দিন পর, পর ২ ১ টা কোয়েশ্চেন হয়তো এদিক ওদিক করে দেয়। এই ২ টা আরকি ওরা চেঞ্জ করছে কিরকম? যে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে কোন কান্ট্রিটা আছে? আগে ছিল যে কোন কান্ট্রিটা নাই। বাট আজকে হুম, ছিল যে কোন কান্ট্রি ইভেন অনেক স্টুডেন্ট এই জিনিসটা ভুল করছে ভাই। আমি ওদেরকে সাথে করছি তো ওরা জিনিসটা খেয়াল করে নাই। হ্যাঁ? হুম, হুম। মানে যে এটা ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে এই জিনিসটা ভুল করছে। দেন মনে হচ্ছে যে অনেকে কি যে কে নোবেল প্রাইজ জিতে নাই বাট ওরা দাগাচ্ছে যে জিতছে। হ্যাঁ? ওই একটা নাম জি। মুখস্থ করছে সালে যে লাসলো হুম, হ্যাঁ? ওর নাম দাগাইতেছে মেক্সিমাম। বাট ওরা কোয়েশ্চেনটা মানে ডিটেইলস এ পড়ে নাই। কেয়ারফুলি পড়ে নাই। যার কারণে ওরা অপশন দেখে ডাইরেক্ট দাগায় দিছে। হ্যাঁ? দেন এক্সাক্টলি। হচ্ছে এই আমি ব্যাপারে একটু সবাই তার মানে ফরিদ ভাইয়ের কথা অনুসারে সবাই এমসিকিউর যে কোয়েশ্চেন এর অ্যান্সার দিচ্ছেন এটার দিকে একটু ভালো করে এখানে একটু ট্রিকি কোয়েশ্চেন হয়, তাই তো? এটাই তো না ফরিদ ভাই? হ্যাঁ, যেমন আমার ভাই আমি আলহামদুলিল্লাহ আমার ১০ টা ছিল ১০ টা এমসিকিউ হয়েছে। ইভেন ৯ টা মানে মোটামুটি পারছি বাট আরেকটা হচ্ছে যে মানে কনফিউজ ছিলাম। ঠিক আছে? বাট হচ্ছে কমন বুঝতে সেন্স ইউস পারছি। করে বাট এবং ওইটা আপনি কয়েকটা এমসিকিউ একটু মেনশন করে দিতে পারেন যে এই কোয়েশ্চেন গুলো আসছিল আপনার আপনি একটু জাস্ট এই মেনশন করে জিনিসটা দিতে পারেন। একটু আমি বলি ফার্স্ট হচ্ছে হাঙ্গেরি বুদ অফ কারেন্সি নেম, হ্যাঁ? দানিউব রিভার হচ্ছে যে লংগেস্ট রিভার দেন হচ্ছে গিয়ে লেক কোনটা, হ্যাঁ? লেক ব্যালাডন এগুলো তো সবাই আসেন। এটা আমার মনে হয় সব মানে শেষ হওয়া সবাই পর্যন্ত বেসিক এগুলো থাকবে। হ্যাঁ, বেসিক জেনারেল হ্যাঁ, নলেজ তো এটা সবাই হাঙ্গেরি সম্পর্কে একটু হ্যাঁ, সার্চ দিয়ে জেনারেল নলেজ গুলো দেখে নেবেন এবং আমরা আমাদের যে স্টুডেন্ট আছে বা গ্রুপে আমরা সবসময় বলে থাকি একটু এমসিকিউ এবং বেসিক এমসিকিউ গুলো কিন্তু আমরা গ্রুপে পিডিএফ আকারে দিয়েও দিচ্ছি আপনাদের সবার জন্য। সো গ্রুপটা হ্যাঁ, হ্যাঁ, আপনাদের হ্যাঁ। কাছে একটা ইনফরমেশন সোর্স এর একটা মানে একটা বক্স মতো কাইন্ড অফ যে আমরা তো দিয়েই দিচ্ছি। মানে আপনারা জাস্ট প্রিপারেশন রাখেন। ঠিক আছে? সবাই সবার দিক থেকে বা ভাই এটা যেমন রিসেন্ট আচ্ছা। ২-১ দিনের মধ্যে ভাই যারা ইন্টারভিউ ফেস করবে, ওদেরকে একটা জিনিস বলি যেমন ৪ টা ওইখানে ৪ টা অপশন ছিল আরকি যে কে নোবেল প্রাইজ জিতে নেয় আরকি। তো এখানে হুম, সবাই মুখস্থ করে গেছে লাস্টও দেন আমি কালকে রাতে মানে অ্যা ওই গ্রুপ থেকে যারা আমার কালকে ভাই পরীক্ষা দিছিল ওর থেকে জানলাম যে এটা একটু চেঞ্জ করছে। লাইক আগে ছিল যে কে জিতছে বাট কালকে থেকে নাকি ছিল কে জিতে নাই। তো আমি হুম, যখন ChatGPT তে Google সার্চ করলাম দেখলাম দেখছি অনেকগুলো ২০-২৫ টা নাম। আর ওগুলো মানে ভাই রিমেম্বার করা সম্ভব না। ঠিক আছে? এক্সাক্টলি, তো আমি এক্সাক্টলি। ৪ সবগুলাই দেখছি। আমি ওটা মনে থাকলে দিব নাহলে ওটা আন্দাজে দাগাবো। তো ওইখানে গেলাম এক্সাক্টলি। তখন এই জিনিসটা দেখছি। আমার ২ টা নাম মনে পড়ছে। একটা তো জানি আরেকটা কালকে রাতে যেগুলো দেখছি ওইখানে ২ টা মানে মনে পড়ছিল আরকি নাম। তো আরো ২ টার মধ্যে আমি কনফিউজ। তো ওইখানে আমি কোনটা দাগাবো তখন আমি একটা মানে আমার মাথার মধ্যে হচ্ছে যে একটা ছিল যে একটা অপশন ছিল যে এর্নোবনিক মানে রুবিকস কিউব কে আবিষ্কার করছে? মানে হাঙ্গেরির ফেমাস ইনভেনশন আরকি।
হ্যাঁ? ওর নাম ছিল হচ্ছে এর্নো রুবিক আরকি। তো ওর সম্পর্কে আমি ডিটেইলস জানছিলাম আরকি Google থেকে, ChatGPT থেকে। তো কোন জায়গায় লেখা ছিল না যে ও নোবেল প্রাইজ পাইছে, হ্যাঁ? এটার জন্য। তো আমি তখন বুদ্ধি মানে মাথার মধ্যে আসলো যেহেতু আমি ওর নিয়ে ঘাটাঘাটি করছি, এর্নো রুবিক নিয়ে, হ্যাঁ? হুম, কোথাও আমি পাই নাই ChatGPT, Google এ যে ও নোবেল প্রাইজ দিচ্ছে। তার মানে আমি ওইটাই দেখাইছি। ইভেন ওকে, ওকে, বের হওয়ার পর যখন আমি চেক করছি, দেখি যে না ঠিক আছে ওই নোবেল প্রাইজ জিতে নাই একমাত্র ওইখানে ব্যক্তি। ওকে। সো ফরিদ ভাই আমরা মাঝে, তাহলে মাঝে আপনার আপনার ইন্টারভিউ এক্সপেরিয়েন্স এর দিকে যাই। যেহেতু এমসিকিউ তারপর হচ্ছে আবার আপনার পার্সোনাল ডিটেইলস গুলো সবগুলো লিখতে হইছে। ওই যে সেম আপনার নাম, বাবার নাম, মার নাম, পাসপোর্ট নাম্বার, কোন ইনস্টিটিউট, কোন ইউনিভার্সিটি এরকমই তো ছিল না? পার্সোনাল ডিটেইলস গুলো? পার্সোনাল যেমন রিটেন গুলো আমি কোশ্চেন গুলো বলি। যেমন জি। ৫ টা না ৬ টা ছিল কোশ্চেন। এক্সাক্টলি মনে নেই আমি কোশ্চেন গুলো বলি। ফার্স্ট হচ্ছে কেন ইউনিভার্সিটি, কেন হাঙ্গেরি? এই ২ টো তো মাস্ট। দেন হচ্ছে যে কি আ তুমি কি শিখবা এই প্রোগ্রামটা থেকে? ও আচ্ছা, ৩ আপনার নাম্বার কি হচ্ছে এটা কি আপনি ইন্টারভিউর এক্সপেরিয়েন্স শেয়ার করতেছেন যে ভিসা অফিসারের সাথে যে আপনার ইন্টারভিউ হয়েছিল সেটা? ফর্মে। আচ্ছা, আচ্ছা ফ্রম ওকে, ওকে। আপনার একটা ফর্ম দেওয়া হবে যে রিটেন এক্সাম যেটার কথা বলা হচ্ছে ওই ফর্মে ব্যক্তিগত তথ্য হ্যাঁ, ফরিদ ভাই আপনি ফর্মের ইনফরমেশনটা শর্টলি শেয়ার করে আপনার ইন্টারভিউ এক্সপেরিয়েন্স এর দিকে যেতে চাচ্ছেন আরকি, ঠিক আছে? ওই এই তারপর হচ্ছে যে মানে আফটার গ্র্যাজুয়েশন কি করব ওটা গোল আরকি। তারপর হচ্ছে যে হুম, এই সাবজেক্টে তোমার ক্যারিয়ারে কিভাবে হেল্প করবে। এই জাস্ট এই কয়টাই। ঠিক আছে? আচ্ছা, এগুলো ইজি ওকে। আছে। এগুলো সবাই পারে। তারপর হচ্ছে যে আমি ওইখানে ফর্মটা ফিল আপ করলাম। আমি সাবমিশন দিলাম ফাইল। তো ওরা একটা মেয়ে ছিল। আচ্ছা ফর্মটা অ্যা ফিল আপ করার জন্য আপনাদের কত মিনিট সময় দিয়েছে? আমি যতটুকু জানি ২০ মিনিট সময় দেওয়া হয়। এটা হচ্ছে অনেকে একেক রকম। বাট আমারটা হচ্ছে কিরকম? যেমন আমার সিরিয়াল ফার্স্ট এ ছিল। হ্যাঁ? তো জি। আমাকে যখন বলছে টোকেন নাম্বার কার ফার্স্ট এ তখন আমি বললাম, তো আমাকে একটা ডেস্কে বসায় দিল আরকি ওখানে। একটা আপুর কাছে বলছে আপনি যে এই মানে সাবমিশন দেন আরকি সবকিছু ডকুমেন্ট। তখন আমি উনাকে যেয়ে বললাম, "আপু আমার তো ফর্মগুলা কমপ্লিট হয় নাই পূরণ করা। তো আমি কি করতে পারি?" বলছে, "সমস্যা নাই। আপনি একটা টাইম পাবেন। আপনি আপাতত বসেন, ডকুমেন্ট গুলো দেন।" তো উনি ওই সময় আমি উনাকে ডকুমেন্ট গুলো দিতেছি একটার পর অরিজিনাল গুলো ফার্স্ট এ দিলাম। উনি চেক করতেছে আমি ওই সুযোগে চেয়ারে বসে সুন্দর মতো কি উনি অপরচুনিটি দিছে আমি সুন্দর মতো বাকি যেগুলো আছে ওগুলা মানে কি ফর্ম ফিল আপ করে ফেলছি আরকি। তারপর হচ্ছে যেহেতু ফর্ম বা অ্যাপ্লিকেশন ফর্মে হচ্ছে বেসিক ডাটা গুলোই থাকে। আমরা এবার আপনার ইন্টারভিউ মানে আপনি যখন ইন্টারভিউ রুমে যান তারপরে উনি আপনাকে কি কোয়েশ্চেন করলো এবং আপনার বেসিক অ্যান্সার গুলো কি ছিল? এই ব্যাপারটা যদি একটু আচ্ছা ভাই আরেকটা জিনিস বলি ছবির কথাটা একটু বলি আমি। হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। ছবিটা হচ্ছে যে সবাই আমি বলব যে ওরা মানে এলাও করতেছে আরকি ম্যাটটা। আমরা নরমালি গ্লোসিতে অনেকে গ্লোসিতে করে বাট গ্লোসিতে করার দরকার নেই। হ্যাঁ, নরমালি সবাই ল্যাব প্রিন্টে ম্যাট পেপারে হচ্ছে যে ছবি নিবেন আর হোয়াইট ব্যাকগ্রাউন্ড সবগুলা। ঠিক আছে? মানে ইউরো সাইজ ছবি আচ্ছা। আরকি না, 30 এটা বাই ফরিদ ভাই 6 সবাইকে আসলে বলে দিছে যে যারা নিতে চান ঠিক আছে ম্যাট প্রিন্ট মানে ম্যাট প্রিন্টে এবং ইউরোপিয়ান সাইজে নিয়ে যাবেন এবং কেউ যদি চান যে ছবি জনিত কোনো হ্যাসেল না নিতে আপনারা বিএফএস এ গেলেও ছবি তুলতে পারবেন। ৳২৯০ মতো করে নেয়। যদি কেউ চান যে হ্যাসেল না নিতে ওইখানে যে ইনস্ট্যান্ট ছবি আপনাকে প্রিন্ট করে ওরা দিয়ে দিবে আরকি, ঠিক আছে? সো এটা আরো মানে হ্যাঁ, ইজি ভাই। অনেক ক্ষেত্রে যারা হ্যাসেল নিতে চায় না। আমি তুলে নিয়ে গেছিলাম আমারটা অ্যাকসেপ্ট করছে। ওটা ঝামেলা করে নাই ওরা এটা নিয়ে। এই আরকি জি। বললাম। তাহলে এবার দেন হচ্ছে যে ইন্টারভিউ আমি এক্সপেরিয়েন্স ফরিদ ভাই। তো আমাকে যখন আমি তারপর ফর্ম ফিল আপের পর বায়োমেট্রিক শেষ করে আমাকে সোজা পাঠায় দিছে আজকে ইন্টারভিউ নিয়ে ওখানে নিয়ে গেছে ওরা সাথে করে। দেন আমি যাওয়ার পর দেখছি আমি ফার্স্ট। মানে আমার আগে কেউ ইন্টারভিউ মানে সিরিয়াল দেয় নাই আগে। তো ওরা বলছে আপনি ফার্স্ট মানে অ্যাপ্লিক্যান্ট। তো ওইখানে আমার ফার্স্ট এ হচ্ছে যে কি একটা ফর্ম কি জানি একটা ফর্ম টোকেন ছিল ওরা ফিল আপ করছে ওটা ভিতরে ঢুকাই দিল। হ্যাঁ, ওদের কাছে নিয়ে গেছে তারপর ২ মিনিট বাইরে দাঁড়াইতে বলল আরকি আমাকে। পরে ওরা মনে হয় কিছু চেক করছে পরে হচ্ছে আমাকে মানে কি ডাকলো আরকি। তখন হচ্ছে আমি মানে সুন্দর করে বললাম গুড মর্নিং, হ্যাঁ? দেন হচ্ছে বসতে বলল, থ্যাংক ইউ বললাম। তারপর হচ্ছে যে কোয়েশ্চেন জিজ্ঞেস করল যে, "হোয়াট ইস ইউর নেম?" মানে নরমালি বেসিক কোয়েশ্চেন। আমি সুন্দর মতো বললাম যে, "মাই নেম ইস এমডি ফরিদ খান।" দেন হচ্ছে যে, "হুইচ ইউনিভার্সিটি আর ইউ গোইং টু?" আমি বললাম যে, "আই এম গোইং টু দ্যা ইউনিভার্সিটি অফ প্যানেনিয়া টু পারসিউ মাই মাস্টার্স প্রোগ্রাম।" নরমালি একদম শর্ট অ্যান্সার দিচ্ছি আরকি। তারপর জিজ্ঞেস করছে যে, "হাউ মেনি সাবজেক্ট ইন ইউর ফার্স্ট সেমিস্টার?" হ্যাঁ, আমি বলছি, "দেয়ার আর 4 সাবজেক্ট ইন মাই ফার্স্ট সেমিস্টার।" তখন সাথে, সাথে ও বলে, "ওকে ঠিক আছে।" ও টাইপ করা শুরু করলে তখন আমি বলছি কি "শুড আই describe the subject name?" বলছে, "নো।" আ মানে বলছে, "কোন দরকার নেই। আমি এগুলোই টাইপ করছি।" আমি এটা ওর নিজ থেকে বলছি যে, "আমি সাবজেক্টের নামগুলো বলব কিনা?" ওরা বলছে, "দরকার নেই।" হ্যাঁ? ম্যাম বলছে আরকি, "দরকার নেই।" তারপর হচ্ছে যে জিজ্ঞেস করল যে, আ হাঙ্গেরিতে বা অথবা ইউরোপের মধ্যে কেউ আছে কিনা? তুমি কাউকে চিনো কিনা, জানো কিনা? হ্যাঁ? তখন আমি বললাম আরকি, "না, আমার পরিচিত রিলেটিভস কেউ নাই বা আত্মীয়স্বজন কেউ নাই।" হ্যাঁ? এটা শেষ করলাম। তারপর হচ্ছে জিজ্ঞেস করছে, "তুমি নরমালি এই অ্যাজ ইউজুয়াল ডেতে কি করবা?" যে এই কোয়েশ্চেনটা শুরুর দিকে করছিল। মাঝখানে আবার করছিল যে ফ্রি টাইমে কি করবা? বাট আজকে আমাকে আবার মেক্সিমাম স্টুডেন্ট এই জিনিসটা করছে যে, "তুমি নরমাল ডেতে কি করবা?" তো আমি নরমাল ডেতে যেভাবে বললাম আরকি যে, "আমি ক্লাস অ্যাটেন্ড করব। আমার পড়ালেখা দেন হচ্ছে যে কি অ্যাসাইনমেন্ট থাকলে ওইগুলো কমপ্লিট করব। হ্যাঁ? তারপর হচ্ছে আমার ফ্যামিলির সাথে কমিউনিকেট করব। নতুন ফ্রেন্ড সার্কেল
কমিউনিটি তৈরি করবো যেটা আমাকে পার্সোনাল গ্রোথ এবং প্রফেশনাল গ্রোথে হেল্প করবে অনেক। এটা বলা শেষ করার পর লাস্টে ৫ টা এরকম ছোট, ছোট কয়েকটা কোয়েশ্চেন করার পর লাস্টে একটা কোয়েশ্চেন করছে যেটা আমি পুরোটাই আনএক্সপেক্টেড ছিল। মানে ওটা আমার অ্যান্সারটা আমার তখন ছিল না যে কি একটা লিডার বলছে এমন একটা লিডার সম্পর্কে বলো যার সাথে তুমি কথা বলতে চাও এবং কথা বলে কিছু শিখবা। তো আমি কোয়েশ্চেনটা মানে খুব আর্লি করছে। আমি ওটা মানে কি যেহেতু আনএক্সপেক্টেড কোয়েশ্চেন আমি ওটা ফার্স্টে ধরতে পারি নাই। তো আমি ফার্স্টে শুরুতে বলছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো উনি জিনিসটা বুঝতে বলছে না জীবিত জানা। হ্যাঁ? তখন হচ্ছে যে আমি ইনস্ট্যান্টলি মানে চিন্তা করলাম ৪-৫ সেকেন্ড যে কার নাম বলা যায়? কারণ আমার তো এরকম অ্যা কেউ নাই লিডার বা কোনো দেশের নেতার সম্পর্কে আইডিয়া নেই। তো আমি একবার ভাবছিলাম যে ট্রাম্পের নাম বলব। পরে বলছি না যেহেতু সবাই মানে এই জিনিসটা খারাপ ভাবে নিবে ওইজন্য পরে আমি কি বাংলাদেশের প্রাইম মিনিস্টার জিয়াউর রহমান খান আরকি তারেক জিয়া ওর নাম বললাম। হ্যাঁ? তারপর বলছে কি, কি শিখতে চাও উনার কাছ থেকে বা কি, কি অ্যাডভাইস নিতে চাও? তারপর বললাম যে হচ্ছে আমি কিভাবে টিম লিড করতে হয়, হ্যাঁ? কিভাবে সবকিছু অপারেট করতে হয় পারফেক্টলি আমি এটা শিখতে চাইছি। যেহেতু আমার সাবজেক্ট হচ্ছে ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ। তো আমি তার কাছ থেকে জানতে চাই যে আমি কিভাবে একটা সাকসেসফুল লিডার হবো। এই টুকটাক এরকম শেষ করছি। দেন হচ্ছে যে শেষ করার পর আমাকে ২ টা ফর্ম দিছে আরকি। যে এখানে, এখানে সাইন করো। দেন হচ্ছে সাইন করার পর লাস্টে বলছে যে ওকে উই আর ডান হিয়ার হ্যাভ এ নাইস ডে। তো আমি থ্যাংক ইউ বলে আস্তে করে বের হয়ে গেলাম। আচ্ছা, এই আচ্ছা। হচ্ছে তো আরকি এই ছিল হচ্ছে ফরিদ ভাই আপনার আসলে আজকের মানে বিএফএস আরকি আপনার ভিসা মানে ভিসা ইন্টারভিউর এক্সপেরিয়েন্স আরকি। তো একটু কিছু কোয়েশ্চেন আপনাকে একটু করি ফরিদ ভাই যে মানে শুরু থেকে আপনি তো আমাদের পাবলিক গ্রুপে আছেন আরকি। গ্রুপ কতটা হেল্পফুল আপনার জন্য? তারপর আমি আমাদের টপিকে আসতেছি। বাট আমি ১ম এ পাবলিক গ্রুপটা যে গ্রুপ থেকে মিটিং হচ্ছে এটা নিয়ে একটু জানতে চাচ্ছি। মনে করি যে ভাই যতগুলো আমি তো শুধু আপনাদের গ্রুপ আমি আরো অনেকগুলো গ্রুপে এড আছি। হ্যাঁ? জি, আরো হাঙ্গেরির ৪-৫ টা গ্রুপে এড আছি। বাট আমি মনে করি মানে আপনাদের গ্রুপ থেকে যেই পরিমাণে ইনফরমেশন যেই পরিমাণে স্টুডেন্টদের হেল্প করা হয়, মানে সেলফ অ্যাপ্লিক্যান্ট বা অন্য আদার এজেন্সি যারা স্টুডেন্ট যারা কাজ করে, আমি মনে জি। হয় না অন্য কোনো গ্রুপ থেকে এই জিনিসটা পাইছি। কারণ আমি কিন্তু ভাই মোটামুটি ৫-৬ টা মানে WhatsApp গ্রুপে আছি। বাট এটা ভাই স্বীকার করতে হবে বলতে হবে যে আপনাদের গ্রুপ থেকে যে ইনফরমেশন বা যেগুলো পাই, এগুলো অন্য জি, গ্রুপ থেকে ভাই এটা আমি দেখিও এক্সাক্টলি। নাই। তারপর হচ্ছে আমি আরেকটা টপিকে এখন আসি আরকি। আপনাদের একটা ব্যাপারে একটু জানতে অবাক লাগবে। তো আমাদের তো আসলে আমরা স্টুডেন্ট নিয়ে ফাইল সাবমিশন দেওয়া হচ্ছে বা কাজ করা হচ্ছে এবং স্টুডেন্টদেরকে হেল্পও করা হচ্ছে বিভিন্ন তথ্য বা ইনফরমেশন দিয়ে হাঙ্গেরি রিলেটেড বিভিন্ন ব্যাপারে। তো সেক্ষেত্রে ফরিদ ভাইয়ের অধিকাংশ ব্যাপারই কিন্তু আমার হাত থেকেই মানে কন্ট্রোল হইছে আরকি। তো ফরিদ ভাইয়ের সাথে কিন্তু আমার বাস্তবে মানে আমাদের টিমের অনেকের দেখা হইছে। বাট আমার সাথে ফরিদ ভাইয়ের কখনো বাস্তবে এখন পর্যন্ত দেখা হয় নাই। তো আপনার সাথে যেহেতু ভাই অনলাইনে আমাদের এই কমিউনিকেশন। তো অনলাইনের এই কমিউনিকেশন এর ক্ষেত্রে আপনি যে এই যে আজকে এমবাসিতে ফাইল জমা দিলেন এবং আপনার সাথে আমাদের টিমের মানে যোগাযোগ বা কমিউনিকেশন হয় এই বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি এরকমই তো না? যদি বা এরকম টাইমেই। সো তখন হ্যাঁ, থেকে এখন হ্যাঁ, হ্যাঁ। পর্যন্ত আপনার প্রত্যেকটা ডকুমেন্ট বা কোনো কিছু পাইতে কোনো ধরনের হ্যাসেল হইছে কিনা? যে লাইক আমাদের তো অফিস নাই বা আমাদের তো কোথাও এটা অফিস নাই। ভাই তো এটা আমি তো হাঙ্গেরি থেকেই ব্যাপারটা কন্ট্রোল হচ্ছে, তাই না? তো সেই ক্ষেত্রে আপনার কি আপনি এগুলোর কোনো হ্যাসেল হইছে কিনা একটু যদি বলতেন? একটা কথা বলি যে আপনি যেহেতু আপনার দিয়ে আমি থ্রুতে কাজ করতেছি। হ্যাঁ, জি, অনেক আমি ভাই টু বি অনেস্ট ভাই পাবলিসিটি কখনো বলিও নাই। হ্যাঁ, আমি অনেক এজেন্সিতে ঘুরছি ভাই। হ্যাঁ, টু বি অনেস্ট। হ্যাঁ, বা জি, প্রায় আমার পকেটে মানি ব্যাগে আমি ৪০-৫০ টা কার্ড আছে যে এজেন্সিতে ঘুরছি। আর টু বি অনেস্ট জি, যে যদি বলে না যে সার্ভিস বা এক্সপেরিয়েন্স সাপোর্ট কিভাবে দেয়? আমি বলব যে ভাই জি, এটা বাংলাদেশের টপ এজেন্সি গুলো এরকম দিতে পারবে না। এটা আপনার স্টুডেন্ট যে সেজন্য আপনারা বলতেছেন। ইভেন আমার যখন কোনো কনফিউশন লাগে, কোনো ইনফরমেশন লাগে আমি সাথে রাত ১টা হোক ২টা হোক আমি যখন মেসেজ দিই, ফাহিম ভাই ঘুমিয়ে থাকলে আরেকজন লাবিব ভাই বা পার্থিব যে কেউ মানে আমাকে ইনস্ট্যান্ট রিপ্লাই দিচ্ছে। হ্যাঁ, আমি এখন একটা যেমন আমি কোনো অ্যাসোসিয়েশন করে দিয়ে গেছি, হ্যাঁ? মানে নোটারি করে দিয়ে গেছি একটা জিনিস বুঝতেছি না। আমি সাথে ফোন দিচ্ছি। সাথে বলতেছে ভাই এইভাবে। তো এই জিনিসটা ভাই আমি বলব যে ভাই মানে আমি আমার মনে হয় না যে ভাই অন্য কারো থেকে নিলে এই জিনিসটা আমি জীবনেও পাইতাম। লাইক অন্য এজেন্সিতে গেলে হয়তো ওদের অফিস টাইম কাউন্ট করে। লাইক এরকম আমি অনেক অন্য স্টুডেন্ট যারা কাজ করছে অন্য ভাই এজেন্সি আমি একটা কথা মেনশন করব। হ্যাঁ, ভাই। আমি হচ্ছে মানে বাংলাদেশের একটা এজেন্সি দিয়ে করাচ্ছি আর কি। সো ওনাদের শুক্রবারে মেসেজ দিলে পাওয়া যায় না, সকাল 11টার আগে মেসেজ দিলে পাওয়া যায় না, সন্ধ্যা হ্যাঁ, 6টার পরে মেসেজ দিলে পাওয়া যায় না। হ্যাঁ, ফোনটা ভাই আমি যদিও মানে 2-3 বার দেওয়ার পর ধরবে, দেন বলবে অফিস টাইমে ফোন দেবা। সেই ক্ষেত্রে মানে ফাইম ভাইয়া হচ্ছে আমি দেখা যায় মেসেজ দিলে অনেক দ্রুত রিপ্লাই দেয়, যেটা আমার এজেন্সিও আমারে দেয় না। এই জিনিসটা আমি বলছিলাম যে ভাই যে আমি অনেক স্টুডেন্টের সেলফ হেল্পিং এর বা অন্য এজেন্সি যারা কাজ করছে ওদের সাথে মানে কানেক্টেড হয়েছিলাম আগে। তো ওদের যখন এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করে যে ভাই সকাল ১০টা থেকে ৬টার পর কল দিলে মেসেজ দিলে পাওয়া যায় না। হ্যাঁ?
যে ইভেন ওরা অনেক কিছু জানেও না, মানে ইনফরমেশন গাফিলতি করে, রিপ্লাই 3-4টা মেসেজ দিলে হ্যাঁ তারপর রিপ্লাই দেয়, এটা দেয়। তো ওই হিসাবে আমি যে মনে করি যে ভাই আপনাদের চুজ করছি, এটা মনে হচ্ছে যে আমি রাইট ডিসিশন নিয়েছি আর কি। আমার লাইফের ওয়ান অফ দ্য লাইফের সব থেকে বেস্ট ডিসিশন, যদি যদি আমি যদি কোনো এজেন্সি সিলেক্ট করি আর কি, ওই ক্ষেত্রে আর কি। আচ্ছা। হ্যাঁ তো সেক্ষেত্রে ফরিদ ভাই আপনার আর ওই যে রাফিদ আছে, আপনারা প্রয়োজনের তাগিদে আসলে অনেকে অনেক এজেন্সি বা কোন প্রতিষ্ঠান থেকে হয়তোবা এপ্লাই করতে হয়, সেটা আসলে মূল লক্ষ্য না। আমাদের আসলে সবসময় চিন্তা, বিশেষ করে আমার ছিল যে আসলে হাঙ্গেরিতে যারা আবেদন করে, সেটা হোক আমাদের মাধ্যমে, হোক বা সে নিজে, বা সে এটা যেভাবেই করুক না কেন, ঠিক আছে, সে যেন অন্তত আমাদের গ্রুপ থেকে তথ্য পায় বা কোনো না কোনো ভাবে তার এই তথ্য যেন তার কোনো না কোনো ভাবে কাজে লাগে। এবং মানে আপনাদের রিপ্লে বা আপনাদের সাথে কানেক্ট থাকার যে ব্যাপারটা, অনেকেই আমাদের সাথে যখন ফাইল ওপেনিং এর একটা ব্যাপার আসে, তখন আমাদেরকে জিজ্ঞাসা করতো যে আমাদের অফিস কোথায় বা আমাদের অফিস আছে কিনা। সো আমি সবসময় বলতাম যে না, আমাদের আসলে এই মুহূর্তে কোথাও কোনো অফিস নেই, কিন্তু আমাদের সাথে ঢাকা এবং সিলেটের কয়েকটা অফিস আছে, যে কয়েকটা এজেন্সি, আমি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে চাচ্ছি না, তারা অলরেডি তাদের অনেক অধিকাংশ ফাইল আমি কন্ট্রোল করতে হচ্ছে এখান থেকে। তো আমরা আসলে এজেন্সি সিলেক্ট করার সময়, প্রতিষ্ঠান সিলেক্ট করার সময় আমরা দেখি বড় সাইনবোর্ড আছে কিনা। সো বড় সাইনবোর্ডের দিকে তাকাই আমরা ফাইল ওপেন করি, কিন্তু পরবর্তীতে আমরা ওই আশানুরূপ সেবাটা সেখান থেকে পাই না। তো আসলে আমাদের এই অ্যাব্রোড জার্নিতে প্রতিষ্ঠানের মাধ্যমে বা যার মাধ্যমে অ্যাপ্লাই করি, তার আগে আমাদের সবাই একটা জিনিস উচিত, নিজে চেষ্টা করা। ঠিক আছে, আমাদের এই গ্রুপটা খোলা বা এই গ্রুপটার মূল লক্ষ্য কিন্তু হচ্ছে যেন হচ্ছে স্টুডেন্টরা নিজে নিজে আবেদন করতে পারে এবং নিজে নিজেই যেন তাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা কন্টিনিউ করে যেতে যাচ্ছে, মানে করে যেতে পারে। কারণ হচ্ছে কি, হাঙ্গেরি অ্যাপ্লিকেশনটা অতটা জটিল না, মানে যতটা জটিল আমরা ভাবি আর কি, বা উচ্চশিক্ষার জন্য আবেদন করা অতটা জটিল কোনো কিছুই না। সো গ্রুপের অন্যান্য যারা মেম্বার আছেন, তারাও চেষ্টা করবেন নিজে আবেদন করতে, এবং আপনার পরিচিত কেউ যদি নিজে নিজে আবেদন করতে চায় বা তার যদি বেসিক কিছু নলেজ থাকে এসব ব্যাপারে, আপনি তাকে গ্রুপে অ্যাড করবেন এবং আমরাই তাদেরকে তথ্য দিব। এবং আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং অন্যান্য ইউটিউব চ্যানেলগুলো আমরা সামনের দিকে খুব ভালোভাবেই মানে কন্টিনিউ করার ট্রাই করবো। এবং আপনাদের এই যে আজকের মিটিংটাও আমরা পাবলিক গ্রুপে তো অবশ্যই, পাশাপাশি হচ্ছে আমরা ইউটিউবে এই মিটিংটা আজকে রেকর্ডটা আমরা আসলে আপলোড করে দিব, যেন পরবর্তী যে অ্যাপ্লিকেন্টরা আছে তারা যেন এই অভিজ্ঞতাগুলো এখান থেকেই শুনতে পায়, এবং এখান থেকেই যেন আপনার পরিচিতরাও আপনার তাদের কমেন্ট বক্সে মেনশন দিতে, তাদের জন্য হেল্প হয় আর কি। সো অলমোস্ট মিটিং এর যেহেতু ফরিদ ভাই এবং হচ্ছে জিয়াদ ভাইও হচ্ছে তার ইন্টারভিউ অভিজ্ঞতা শেয়ার করলো, এবং আমরা চাচ্ছি হচ্ছে যদি যদি একটু সরি 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 আমার এখানে ইকো হচ্ছে, সরি আমার ল্যাপটপের এখান থেকে ইয়ে হয়েছে আর কি। সো মুস্তাকিম ভাই মনে হয় মিটিং এ জয়েন আছে। ভাইয়া হচ্ছে আসলে ওনারও এমবাসি ফেস হয়েছে আর কি। মুস্তাকিম ভাই, আপনি কি বাসায় আছেন বা রুমে আছেন? যদি আমি একটু বাইরে, আমি পরে join আমি শুনি একদম শেষের দিকে আমার আরাউন্ড লাগবে আর কি, থাকেন ও ধরেন আচ্ছা আমি আচ্ছা, পরে ওকে ওকে ওকে, শেয়ার করতে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা একটু আপাতত কথা বলি। তো হচ্ছে এই অ্যাব্রোড জার্নিতে আমাদের গ্রুপটা আসলে রান করা হয় যে আপনাদের সবাই তথ্য দেওয়ার জন্য, হেল্প করার জন্য আর কি। তার মাধ্যমে আমাদের মাধ্যমে যেসব স্টুডেন্টরা, আমরা তো পাবলিক গ্রুপে তথ্য দিয়েই যাচ্ছি যেন আপনাদের উপকার হয় আপনাদের দরকারে। এই গ্রুপটা আসলে তথ্য মানে দিয়ে ভরপুর রাখার জন্যই আসলে সবসময় আমার মানে চিন্তা ছিল, এবং আমাদের গ্রুপের অ্যাডমিনের বা অন্যান্য যারা আছে তারাও সবসময় এটার ব্যাপারেই নিশ্চিত হয় যে হয়তোবা সবসময় সবার হয়তোবা পাবলিক গ্রুপে সবার অ্যান্সার দিতে পারি না। বাট আমাদের মাধ্যমে যারা স্টুডেন্টরা এপ্লাই করতেছে তাদের সাথে আসলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এটা কেন বলি? তাদের সাথে তো আমরা একটা কমিটমেন্টে জড়াই গেছি। তো আমি সবসময় যখন এই আমার টিমের আরো যে কয়েকজন আছে বা আমিও যে টিমের অন্যদের সাথে আমিও যে ব্যাপারটার সাথে কানেক্টেড, এটা আসলে এক ধরনের একটা কমিটমেন্ট। যেমন আমরা একটা স্টুডেন্টের কাজ স্টার্ট করব বা তার ফাইল সাবমিশন শুরু করব, এটা একটা কমিটমেন্ট। এবং ওইটা যখন আমরা তার সাথে এগ্রি হই, তার ভিসার রেজাল্ট আসার আগ পর্যন্ত তার প্রতিটা ফোন আমাদের ধরতে হয়। কেন ধরতে হয়? সেটা যদি আমার অন্য কাজও থাকে, আমার তাও তার ফোন ধরতে হয়। কারণ তার সাথে তো আমরা একটা কমিটমেন্টে লিপ্ত হয়ে গেছি। এখন এই টাইমে যদি আমি এসে তার ফোন না ধরি বা তার অফার লেটার আসলো কিনা আমি আর তার রেসপন্স করতেছি না, তাহলে এই মাঝপথে একটা মানুষকে ছাইড়া দেওয়া, এটা আমার কাছে মনে হয় কেমন যেন। তো এইজন্য আমাদের রাতে ৩ টায় কল আসলো, আমি অনেক সময় কল রিসিভ করতে হয়। আমি রিসিভ না করতে পারলে আমাদের টিমে আরো ৩ জন ৪ জন আছে। যাতে একজনকে না পেলে যেন, মানে আমাদের ওদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা সেপারেট গ্রুপ করা আছে আরকি, WhatsApp গ্রুপ। সেখানে সে সরাসরি কল দিতে পারে তার ডকুমেন্টের এবং অন্যান্য আপডেট। হ্যাঁ, অবশ্যই YouTube চ্যানেলের লিংকটা দিয়ে দিব ভাই। আজকে হচ্ছে ভিডিওটা আপলোড করে দিয়ে দিব, এবং আমাদের এই YouTube চ্যানেলগুলো এবং Facebook গ্রুপগুলো এবং Facebook পেজগুলোতে হাঙ্গেরি অ্যাপ্লিকেশনের স্টেপ বাই স্টেপ A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে হয়ে থাকে প্রত্যেকটা ধাপের টিউটোরিয়াল এবং সেলফ অ্যাপ্লিকেশন গাইডলাইনও আমরা সামনের দিকে এটা দিতে যাচ্ছি। আপনারা সবাই গ্রুপে এই ব্যাপারগুলোতে থাকবেন। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে আ আ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। কার কোয়েশ্চেন আছে একটু এই মানে ডকুমেন্ট রিলেটেড এবং হচ্ছে এমবাসি ইন্টারভিউ রিলেটেড আরকি। ঠিক আছে? ওকে, ওকে। হাসান ফেরদৌস ভাই হচ্ছে রিফান্ড রিলেটেড কোয়েশ্চেন আছে। আমরা হ্যান্ড রাইজ করেন আপনারা। আমরা শর্ট করে কোয়েশ্চেন করব। আমরা অ্যান্সার দিয়ে আমরা পরে আবার আপনারা কি প্রস্তুতি নিতে পারেন?
ওই টপিকে যাবো আরকি। ঠিক আছে? যদিও আমি মনে হয় একটু তাড়াহুড়ো করে কথা বলতেছি। আপনাদের বুঝতে সমস্যা হলে আমাকে একটু বলবেন আরকি। হ্যান্ড রাইজ করি আমরা একটা করে কোয়েশ্চেন এ চলে যাই। ঠিক আছে? ওকে। আ আদ্রি, আদ্রি ভাইয়া আপনি বলতে পারেন। আপনি শুরু করেন তারপরে রাফি তারপরে স্টেপ বাই স্টেপ। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মানে আমার ছোট্ট একটা প্রশ্ন যে ফরিদ ভাই বলল যে প্রথমে প্রিমিয়াম কে নিবে লাইনে দাঁড়ানোর সময়, আচ্ছা আমি প্রিমিয়াম বলি বিষয়টা কি? বিএফএস এ যাওয়ার পর একটা মানে আমরা স্বাভাবিকভাবে ফাইল সাবমিশন দিব। তার মধ্যে আরেকটা সার্ভিস থাকে প্রিমিয়াম সার্ভিস। মানে একটু যদি আমি বলি একটু নাদুস-নুদুস ভাবে একটু মানে পশ ভাবে সাবমিশন দিব। লাইক আমাকে একটু সোফাতে বসাবে। তারপর আমাকে ২-৩ টা চিপস এনে দিবে, একটা জুসের প্যাকেট দিবে আরকি। এরকম একটা ব্যাপার আছে আরকি। এটা সত্যি কথা যেটা প্রিমিয়াম সার্ভিসের মূল ভূমিকা। এইটা হচ্ছে প্রিমিয়াম। আর পাশাপাশি আপনি যদি আপনার পাসপোর্টটা কুরিয়ারে ডেলিভারি নিতে চান, আর আপনাকে কুরিয়ারে মানে জাস্ট লাইক একটা সিম্পল ফর্মালিটি। সো প্রিমিয়াম সার্ভিস আর নরমাল সার্ভিসের মধ্যে ভিসা পাওয়া না পাওয়ার কোন প্রকার ভূমিকা নাই। সো এটা একটা জাস্ট কি বলবো? এটা একটা জাস্ট মানে স্ক্যাম তো বলা যায় না। এটা তাদের একটা মার্কেটিং পলিসি। সো এরকম কিছু একটা আরকি ব্যাপার। ঠিক আছে? বাট এটার কোন সুযোগ আমি সুবিধা নাই তেমন। হচ্ছে যে ইন্টারভিউর পরে যে আমার যে পাসপোর্ট কালেক্ট করাটা ওইটাই কি প্রিমিয়াম সার্ভিস বা কিছু? না, 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 ওইটাকেই না, না। বুঝি। আমি বলি প্রিমিয়াম সার্ভিসের সাথে পাসপোর্ট কালেক্ট করা না করার কোন সম্পর্ক নাই। আপনি বিএফএস এ আপনার পাসপোর্ট এবং ফাইল সাবমিশন দিচ্ছেন মানে আপনি এটা ডেলিভারি পাবেন। এটা আপনি কি সার্ভিস নিচ্ছেন সেটার উপর না। প্রিমিয়াম সার্ভিসের মূল ভূমিকা হচ্ছে আপনার যদি কোন তাড়া থাকে, আপনার যদি ডকুমেন্ট অগোছালো থাকে বা আপনার যদি মনে হচ্ছে যে আমি একটু রিল্যাক্স আমি একটু খাবার খাইতে, খাইতে অপেক্ষা করলাম। সো আপনাকে আরো ২ টা চিপস দিবে, একটা জুসের প্যাকেট দিবে। এটা সত্যি কথা আপনাদের হাসি আসতে পারে। বাট সত্যিই প্রিমিয়াম সার্ভিসে আপনাকে এক্সট্রা ৳৬,০০০ পে করতে হবে। আপনাকে একটা কিসের মানে চিপসের ব্র্যান্ডের নামটা আমি বললাম না, জুসের নামটাও বললাম না। কারণ এটা আসলে প্রমোশন হয়ে যাবে। সো এরকম একটা ব্যাপার আরকি। এর বাইরে আর কিছু না। একটা কেকও দেয়। মানে আমি যে সকাল সকাল যাব, আমার ধরেন এক্সাক্টলি। ২-৩ ঘন্টা বসে থাকবে, ওই ২-৩ ঘন্টা আমার প্রিমিয়াম সার্ভিস, তাই তো? এ এক্স মানে ওই যে আপনাকে ১ ঘন্টার মধ্যে সব শেষ করে দিবে আপনার প্রিমিয়াম সার্ভিস নিলে। ৩০ মিনিটও হয়ে যেতে পারে। আপনার কাগজে একটাও কালার কপি করা নাই, ওরা আপনাকে কালার কপি করে দিবে। আপনার ভিসা ফর্ম ফিল আপ করে নাই, তারা ফিল আপ করে দিবে। বাট এই সার্ভিসটা নেওয়ার আমি কোনো মানে দেখি না। যারা অন্তত আমাদের এই সেলফ অ্যাপ্লিক্যান্ট গ্রুপে আছেন। আমরা গ্রুপে তথ্য দিয়ে দিচ্ছি আরকি অলমোস্ট। তো আপনাদের কেনই বা ওই সার্ভিসটা নিতে হবে আরকি। বুঝতে পারছেন? বুঝতে পারছি। ১ ঘন্টা তো মানে খুবই কম। মানে ৳৬,০০০ তো অনেক বেশি এক ঘন্টা। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ৬,০০০ প্রয়োজন। কারণ লাইক আপনাকে এভাবে নরমাল সার্ভিস নিলে ৳২২,০০০ বা ৳২১,০০০ দিতে হচ্ছে। আরো ৬,০০০ মানে আপনাকে ৳২৮,০০০ থেকে ৳২৯,০০০ দিতে হবে আরকি। সো এই হচ্ছে আরকি যে ব্যাপারটা আমরা বলি আরকি সবসময় আপনাদেরকে যে প্রিমিয়াম সার্ভিসটা এভয়েড করার জন্য আরকি। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আমরা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আল রাফিদ। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, 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 ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম জি, রাফিদ। কেমন আছো ভাইয়া? জি ভাই, আমার হচ্ছে মনে করেন সব ডকুমেন্টসই ঠিক আছে। আমার জাস্ট সমস্যা হচ্ছে আমার ব্যাংক স্টেটমেন্টে। আচ্ছা, কি রকম সমস্যা? আচ্ছা ভাই, একটুখানি আমি বলতেছি আরকি। সো ব্যাংক স্টেটমেন্ট বলতে আমি দেখা যায় 25 এ আমার এইচএসসি কমপ্লিট, আইএলটিএস আছে, এভরিথিং ওকে। জাস্ট হচ্ছে আমার আব্বু তো হচ্ছে জব করে। সো উনার অ্যাকাউন্টে ওইভাবে ট্রানজাকশন নাই। সো আমি যেটা করতেছি, আমি এজেন্সির মাধ্যম থেকে হচ্ছে ব্যাংক সাপোর্টটা নিচ্ছি আরকি। তো ওরা আমাকে যেটা বলল যে আমার আব্বুর যে 10 টা আছে ওইটা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলে ওতে নাকি ম্যাচিং দেখায় দেবে, এবং এম্বাসিতে আমার হচ্ছে সোর্স অফ ইনকাম হিসেবে একটা ট্রেড লাইসেন্স বানায় হচ্ছে ওইটা এম্বাসিতে দেবে। সো এই ক্ষেত্রে কোনো ইস্যু হবে কিনা এটা জানার ছিল হ্যাঁ, আরকি। আসলে এখন আমরা তো আসলে আলাদা করে উনি আসলে তোমাকে তুমি যে প্রতিষ্ঠানের মাধ্যমে সাবমিশন যদিও আমাদের প্রতিষ্ঠানের নাম এখানে মেনশন না করাই ভালো বা আমি নিজেও জানতে চাই না। কিন্তু আসলে তারা তোমাকে কিভাবে সেটা ম্যানেজ করে দিচ্ছে বা কি এই ব্যাপারটা সম্পর্কে তো আসলে আমাদের হাতে কন্ট্রোল নাই। তুমি এটা নিয়ে তাদের সাথে কথা বলে নিবা। এছাড়া অবশ্যই স্পন্সর কি বিজনেস এবং স্পন্সরের টিন ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স এগুলো সাবমিশন করতে হয় যদি তাকে বিজনেস হিসেবে আমরা বিজনেসম্যান হিসেবে রিপ্রেজেন্ট করি। তো সেক্ষেত্রে লাগে আরকি। কিন্তু সে সেটা কিভাবে দিচ্ছে, কিরকম ওই ব্যাপারটাতে তো আসলে আমাদের এখতিয়ার নাই আরকি। বুঝতে পারছো? আমরা তো আসলে জানি না ওই ব্যাপারটা আরকি। তো উনি যদি সব ঠিকঠাক করে দেয় তাহলে তো আমরা আশা রাখতে পারি বা ভালো কিছু হতে যাচ্ছে আরকি। ও আচ্ছা, ২ টা একে দেখানো যাবে? আমি বিজনেসের পাশাপাশি কি জবও না, দেখাতে না, না। পারবো? এইরকম মাল্টিপল ব্যাপার শো না করাই ভালো। যেকোনো একটা ব্যাপারের সাথে থাকা ভালো। যে যেটা দিতে যাচ্ছ হয়তোবা স্পন্সর একটা প্রফেশনে আছে। হয় জব বা হয়তোবা বিজনেস। অবশ্য বিজনেস দেওয়া ভালো হাঙ্গেরির জন্য। এটুকু আপাতত বলতে পারি। বাট ২ টা একই সাথে না দেওয়াই ভালো আরকি। আসলে ব্যাপারটা তো অনেকটা কেমন না? জি, জি, আচ্ছা ভাই, ধন্যবাদ। ওকে ভাইয়া, ওয়েলকাম। জি, ফাহিম আচ্ছা, ভাইয়া। হাসান ফেরদৌস ভাই। জি ভাই। জি, জাহিদ ভাই আপনি একটু ভাইয়া, বলতেছিলেন কি যেন? জি, জি বলেন। জি, জাহিদ ভাই। আচ্ছা যাই হোক আমরা জাহিদ ভাইয়ের কোয়েশ্চেনে আবার যাবো। আমরা হচ্ছে হাসান ফেরদৌস ভাই।
জি ভাই, আসসালামু আলাইকুম। জি, জি ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো ভাই, ভালো আছেন আপনি? জি, জি ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, আমার কোশ্চেনটা হচ্ছে আমি একদম লেট করে ফেলছি, তো অ্যাপ্লাই করতে করতে হাঙ্গেরিতে ডিসিশনটা একটু দেরি করে ফেলছি। তো আমার অ্যাপ্লাই করে অফার লেটার আসছে আম, এই মাসেরই জুনের 11 তারিখ। জি, হ্যাঁ, জি, জি। জুনের 11 তারিখ আমার অফার লেটার আসছে। 25 তারিখ পর্যন্ত পেমেন্ট করার লাস্ট ডেট ইউনিভার্সিটি অফ ভিওর থেকে। তো জি, এখন জি। আমি সিদ্ধান্ত নিচ্ছি যে কাল পরশুর মধ্যে পেমেন্ট করে ফেলবো। কিন্তু ভাই, ভিওরের যে রিফান্ড পলিসিটা আছে এটা দেখে আমি অনেকটা টেনশনে পড়ে গেছি যে আমি তো অনেকটা লেট করে ফেলছি। আবার ওদের যদি এনরোলমেন্ট ডেটের পরে আমি রিফান্ডের জন্য অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে ওরা 25% ব্যাক করবে। আর যদি অ্যারাইভাল ডেটের পরে রিফান্ডের জন্য অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে ওরা কোনো কিছুই ব্যাক করবে না। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, যদি আমার ভিসা ডিসিশনে আসে এনরোলমেন্ট ডেটের পরে, এনরোলমেন্ট ডেট দেওয়া ওদের পোর্টালে 28 আগস্ট, যদি 28 আগস্টের পরে আমি আহ, জানি যে আমার ভিসা রিজেক্ট হয়ে গেছে, তখন যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে আমাকে কত পার্সেন্ট ব্যাক করবে? আচ্ছা, আপনাকে নির্দিষ্ট আপনার রিফান্ড পলিসিতে যে ডেট দেওয়া আছে, এই ডেটের পরে ইউনিভার্সিটি অফ ভিওরের ক্ষেত্রে হলে ওই ডেটের পর যদি আপনি ইনফর্ম করেন, আপনাকে ওই যে 25% আপনি ব্যাক করবেন, বাকিটা পাবেন। এই জন্য আমরা যখন এই জার্নিতে স্টুডেন্ট হাঙ্গেরি নিয়ে অ্যাপ্লাই করতে চাই, আমরা ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে আমরা তাকে বলি যে একটু রিফান্ড পলিসির দিকে প্রাথমিকভাবে খেয়াল রাখার জন্য আর কি। এবং রিফান্ড পলিসির দিকে এই কারণে খেয়াল রাখার জন্য, কারণ জার্নিতে ভিসার রেজাল্ট পজিটিভ নেগেটিভ দুইটাই আসার সম্ভাবনা থাকতেই পারে, তাই না? কেউ তো আসলে 100% গ্যারান্টি দিতে পারবে না যে আমার ভিসা হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, ইউনিভার্সিটি সিলেকশনে একটু ফোকাস রাখা এবং আপনাকে অবশ্যই গিয়ে রিফান্ড পলিসিতে একটু ভালো করে ফোকাস রাখা এবং নির্দিষ্ট টাইমের মধ্যে এম্বাসি ফেস করে রেজাল্ট না পেলে অবশ্যই রিফান্ড পলিসি নিয়ে একটু সমস্যা হতে পারে। তো ইউনিভার্সিটি অফ গিওরের ক্ষেত্রে বলো। ফাহিম ভাই, ভাইয়া। জি, জি ভাই। এখানে একটু ইনক্লুড করি। এখানে আপনার জি। 25 আপনার প্রথম সেমিস্টার থেকে, কিন্তু আচ্ছা, আপনার দ্বিতীয় হাসান সেমিস্টার। ফেরদৌস ভাই, মাইকটা একটু মিউট করা যায়? একটু নয়েজ আসতেছে আশেপাশ থেকে, ইকো আসতেছে। সরি। ওকে, ওকে, ওকে। জি, জিয়াদ ভাই। বলছি যে ভাই, আপনার 25% আপনার প্রথম সেমিস্টার থেকে কাটা যাবে, কিন্তু দ্বিতীয় সেমিস্টারে এক্স্যাক্টলি, পুরোটা ফেরত পাবেন। এক্স্যাক্টলি। ওইখানে সেমিস্টার ওয়াইজ উল্লেখ করা আছে। এটা ঠিক প্রত্যেকটা ইনটেকে, এবং এই প্রত্যেকটা ইনটেকে রিফান্ড পলিসি গুলো একটু কাস্টমাইজ হয় আরকি। কিছু, কিছু ইউনিভার্সিটির জন্য প্রত্যেকবারই ওই যেমন এটা গিওরের এখন হচ্ছে 26-27 ইনটেকের হচ্ছে রিফান্ড পলিসিটা আপনাদের কাছে মনে হয় যেটা আছে না জিয়াদ ভাই? জি জি এটা ভাইয়া, লেখা জি আছে আবার আছে। রিফান্ড পলিসির উপরে আপনারা অবশ্যই আপডেটেড রিফান্ড পলিসি গুলো একটু দেখবেন। এটাও একটা ভালো দিক বলছে জিহাদ ভাই, এবং এটা ওই প্রথম সেমিস্টার থেকে, ফার্স্ট সেমিস্টার থেকে, এটাও ঠিক। ডিপার্টমেন্ট ওয়াইজ সেমিস্টার, কারণ কিছু, কিছু ইউনিভার্সিটি যেমন লাইক কিছু, কিছু ইউনিভার্সিটি না গেওরেরই ভাইয়া, কিছু আমার সাবজেক্টের এজেন্সিতে সেমিস্টার ফি যখন আমি বেশি। এই কোশ্চেনটা করি, জি। তখন আমার এজেন্সি আমার কাউন্সিলর বললো কি যে এটা যদি কেউ ইচ্ছাকৃত যেতে না চায়। হুম, হুম। আচ্ছা, হাসান ভাই আপনার হচ্ছে কথা আটকে গেছে হয়তো নেটওয়ার্কের কারণে। আচ্ছা, নেটওয়ার্কের কারণে শুনতে পাওয়া যাচ্ছে না। ছিল না, এরকমটা যদি ইমপ্রুভ করতে আচ্ছা, পারি। আপনার কথা মানে আটকে যাচ্ছে হাসান ভাই। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, জি, আমি এজেন্সিকে আমার কাউন্সিলরকে জিজ্ঞেস করছিলাম, তখন উনি আমাকে বলল কি যে যদি কেউ ইচ্ছাকৃত ভাবে রিফান্ড চায়, যে অফার লেটার পাইলো, টিউশন ফি দিয়ে দিছে বা এমবাসি ফেস করে ফেলছে, তখন হচ্ছে যে যাবে না, এই জন্য না, না। রিফান্ডের তো রিফান্ড চাচ্ছে। আপনাকে আপনার প্রতিষ্ঠান কি বলতেছে সেটার আন্ডারে চলবে না। আপনার রিফান্ড পলিসি ডিপেন্ড করবে আপনার ইউনিভার্সিটি কি বলতেছে। তো আপনাকে অবশ্যই হ্যাঁ, ইউনিভার্সিটিকে সরাসরি আবার মেইল করে আপনি ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে নিতে পারেন। আমি মেইল করেছিলাম ভাইয়া, কিন্তু এখন ওকে। পর্যন্ত আমি রেসপন্স পাইনি। রেসপন্স এদিক না থেকে পাওয়া আমার পর্যন্ত আপনি হচ্ছে। অবশ্যই হোল্ড থাকতে হবে। কারণ আপনি, যেমন আমি যদি বলি আপনাকে এত লক্ষ টাকা পাঠিয়ে দেন, আপনি কি দিবেন আমার কথায়? আপনার জার্নি যেহেতু, আপনি না। ফোকাস থাকতে হবে। ডেফিনিটলি ইউনিভার্সিটির সাথে আপনাকে ডিসকাস করে নেন। জি জি হ্যাঁ। মানে এটা তাহলে আমি সচেতন যদি হবে, এখন সচেতন থাকা। জি জি আমি যদি এখন ডেট বাড়ায় চাই টিউশন ফি পেমেন্ট করার জন্য, তাহলে কি বাড়ায় দিবে? আমাকে 14 দিন সময় দিচ্ছে, আমার ডেডলাইন শেষ হবে 25 তারিখ। টিউশন ফি ডেডলাইন বাড়ায় দিবে তাতে তো সমস্যা নেই, কিন্তু আপনাকে তো নির্দিষ্ট টাইমের রেজাল্ট এসে আবার ইউনিভার্সিটিকে ইনফর্ম করতে হবে। এটা হচ্ছে মেইন। টিউশন ফি বাড়ানোটা তো সমস্যা, তাহলে টিউশন ফি ডেডলাইন বাড়ানো যায়। আচ্ছা, তাহলে আমি যদি রেজাল্টটা ইউনিভার্সিটিতে আমি মেইল করছি, এখনো আমি মেইলে রেসপন্স পাইনি, যদি রেসপন্সটা পাইতাম যে ওরা এবং আসলে আপনি ভিসা যে রিজেকশন। প্রতিষ্ঠানের মাধ্যমে সাবমিশন করেছেন এটা তারা মেইল করতে হবে, এবং তারা যদি আপনি রিপ্লাই না পান সেটাও কিন্তু তারাই দেখভাল করবে। কারণ এই জন্যই এই জার্নিতে প্রতিষ্ঠান সিলেক্ট করার সময় অবশ্যই আপনাদের সবাই খেয়াল রাখা উচিত যে আপনার প্রতিষ্ঠান আপনাকে কি পরিমাণ ব্যাকআপ দিচ্ছে এবং প্রতিষ্ঠানের সাথে ওই ইনস্টিটিউটের কি পরিমাণ কমিউনিকেশন আছে। এটার দিকে অবশ্যই খেয়াল রাখা উচিত। জি জি
মানে যেহেতু জার্নিতে আপনি ওদের মাধ্যমেই আগানো বা ওরাই আপনাকে এই ব্যাপারটাতে মানে ব্যাকআপ দিবে আর কি সব দিকগুলো দিয়ে, তার জন্য বলা আর কি। অবশ্যই আপনি তাদের সাথে ওই জিনিসটা নিয়ে আগে ক্লিয়ার হয়ে নেবেন আর কি। যেমন আমাদের মাধ্যমে যারা জন্মন নিবেন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে, যেহেতু আমরা জন্মন ইউনিভার্সিটির সাথে অফিসিয়ালি ভাবেই কানেক্টেড, অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ, তো আমরা আমাদের জি স্টুডেন্টের জি কোনো প্রকার টিউশন ফি রিফান্ড ডিলে বা এইসব ব্যাপারে কোন কোন ব্যাপারগুলো আমরা তাদেরকে ইনফর্ম করে দিই এবং রিফান্ড পলিসি তাদেরকে আগে পড়তে বলি। স্টুডেন্ট না বুঝলে তাকে পড়ে শোনাই, পড়ে শোনার পরে তার পরিবারের সাথে তাকে কথা বলতে বলি, তারপর এগ্রি হলে সে পাঠায়। এবং ইউনিভার্সিটি অফ প্যানোনিয়ার ক্ষেত্রে আমরা ইউনিভার্সিটির সাথে সরাসরি যোগাযোগ করি, যেহেতু আমি ইউনিভার্সিটি অফ প্যানোনিয়াতে এই মুহূর্তে অধ্যয়নরত আছি। তো আমি সরাসরি ইউনিভার্সিটির সাথে কমিউনিকেশন করি এবং ইউনিভার্সিটি অফ প্যানোনিয়ার রিফান্ড পলিসি সব থেকে সুইটেবল অ্যান্ড সুইটেস্ট রিফান্ড পলিসি আমার হ্যাঙ্গে মানে মনে হয়েছে আর কি এখন পর্যন্ত। আচ্ছা আচ্ছা শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফি ছাড়া ওইখানে আসলে লস হওয়ার মতো আমি কিছু দেখি না প্যানোনিয়াতে। আচ্ছা আচ্ছা জিওর রিফান্ড পলিসিটা কি ভাই আসলে এতটা টাফ? মানে কিছু ক্ষেত্রে প্রিভিয়াস রিফান্ড পলিসি ছিল? হ্যাঁ, কিছু ক্ষেত্রে এবং কি